বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব ৮ম শ্রেণীর ৬ষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠন চ্যাপ্টার এবং আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ২ নম্বর ক্লাস। সো তোমাদের সাথে আছি আমি ইমন হোসেন। তাহলে চলো আমাদের ২ নম্বর ক্লাসটি শুরু করা যাক। ১ম ক্লাসে আমরা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সম্পর্কে মোটামুটি ভালোই পড়াশোনা করেছি। এখন ওগুলোই আমরা একটু রিভিশন দিয়ে নেব। কারণ এই জিনিসগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো প্রোটন কি? প্রোটন হচ্ছে আমাদের একটি পজিটিভ চার্জযুক্ত আধান বা কণা এবং তার অবস্থান কোথায়? নিউক্লিয়াসে। ঠিক একইভাবে নিউট্রন কোথায় থাকে? প্রোটনের সাথে নিউক্লিয়াসে অবস্থান করে এবং এই নিউট্রনের কাজই হচ্ছে নিউক্লিয়াসকে স্থিতিশীল রাখা। এখন প্রোটন যেমন পজিটিভ আধানযুক্ত কণা, ইলেকট্রন যেমন নেগেটিভ আধানযুক্ত কণা, কিন্তু আমাদের যে নিউট্রন আছে এই নিউট্রনের কোনো চার্জ নেই। ঠিক আছে? অর্থাৎ এর আধান প্লাসও না, মাইনাসও না। এক কথায় বলা যায় নিউট্রনের কোনো চার্জ বা আধান নেই। কিন্তু এই নিউট্রনের ভর আছে। অবশ্যই মনে রাখতে হবে। প্রোটন পজিটিভ চার্জ এবং প্রোটনেরও ভর আছে। নিউট্রন নিরপেক্ষ অর্থাৎ কোনো চার্জ নাই কিন্তু ভর আছে। অপরদিকে ইলেকট্রন হচ্ছে যে ঋণাত্মক চার্জযুক্ত কণা এবং একে বিবেচনা করা হয় ইলেকট্রনের তেমন কোনো ভর নাই। কারণ ভরটা এত বেশি কম থাকে যে প্রোটন এবং নিউট্রনের সাথে তুলনা করলে ইলেকট্রনের ভর নেই বললেই চলে। অর্থাৎ খুবই নগণ্য। ঠিক আছে? এবং এই ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করে? ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে অনুন্নত অবস্থায় থাকে। আরেকটু চিত্র দিয়ে যদি বোঝায়, একটাই কক্ষপথ আঁকায় আমরা। তো মাঝখানে যে ছোট বৃত্ত দেখছো এটা মনে করা হচ্ছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের মধ্যে থাকছে আমাদের প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রনই মূলত হচ্ছে যে নিউক্লিয়াসের ভর হিসেবে বিবেচিত হয় এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের যে ভর এটিকেই মূলত একটি পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। তাহলে কথা হচ্ছে বাইরে যে ইলেকট্রন আছে, যেহেতু ইলেকট্রন একটি কণা, তো কণা যেহেতু সে হয়েছে তার মানে ইলেকট্রনেরও ভর আছে, বাট ইলেকট্রনের ভর খুবই নগণ্য। নগণ্য মানে নেই বললেই চলে। ঠিক আছে? তো খুবই নগণ্য ভর হওয়ার কারণে আপেক্ষিকভাবে তোমার ইলেকট্রনের ভরকে শূন্য ধরা হয়। ঠিক আছে? তো এইবার আমরা আমাদের এই ক্লাসের মেইন পড়াশোনা শুরু করি। তা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি জিনিস? আমরা যে প্রত্যেকটি পরমাণুর নিউক্লিয়াস আছে এবং এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তাই তো? ওয়েট। সো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে আছে আমাদের প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে? এবং বাইরে আছে আমাদের ইলেকট্রন। এটা তো আমাদের বেসিক পড়াশোনা। ১ম ক্লাসেও করেছি। আজকেও একটু রিভিশন দিলাম। এখন দেখো এই যে প্রোটন, এই প্রোটনের তো একটা সংখ্যা আছে। ২ টা থাকবে প্রোটন অথবা ৩ টা, ৪ টা, ১ টা, ৫ টা, ৬ টা এইভাবে বিভিন্ন পূর্ণ সংখ্যক প্রোটন থাকবে। ঠিক আছে? কিভাবে থাকবে? পূর্ণ সংখ্যক। পূর্ণ সংখ্যক বলতে ১, ২, ৩, ৪ এইভাবে বাড়তে থাকবে। এবং এখন পর্যন্ত আমাদের টোটাল ১৮ টি মৌল আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। ঠিক আছে? সো সেই হিসেবে বলা যায় যে ১ থেকে ১১৮ পর্যন্ত এই প্রোটনের সংখ্যা হতে থাকবে। এখন এই যে নাম্বারগুলো অর্থাৎ প্রোটন যে কয়টি আছে, এই সংখ্যাকেই মূলত বলা হয় পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? সংখ্যাটা আমরা দেখি। বলছে কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে, আর সংখ্যা? প্রোটনের সংখ্যা
প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারছি যে আমাদের যে পারমাণবিক সংখ্যা এই পারমাণবিক সংখ্যা সমান হবে কার? প্রোটনের সংখ্যা। ঠিক আছে? সো এইটি হচ্ছে আমাদের একটা জিনিস। আবার দেখো, আমি যদি চিত্রটা আবার আঁকাই, এই যে নিউক্লিয়াস, এর ভিতর তো প্রোটন আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এর বাইরে ইলেকট্রনগুলো। এখন নিরপেক্ষ অবস্থায়, অর্থাৎ পরমাণুগুলোর কাউকে যদি ইলেকট্রন ত্যাগ না করে বা দান না করে বা কারোর থেকে যদি ইলেকট্রন গ্রহণ না করে, সেই অবস্থাকে বলা হয় নিরপেক্ষ মৌল। তো নিরপেক্ষ হওয়ার জন্য ভিতরে যত সংখ্যক পজিটিভ চার্জ আছে, বাইরেও তত সংখ্যক নেগেটিভ চার্জ থাকা লাগবে, তাই তো? মানে ব্যাপারটা হচ্ছে এমন, আমাদের ভিতরে যদি +5 থাকে, বাইরে যদি 5টা ইলেকট্রন থাকে, আর ভিতরে 5টা প্রোটন যদি থাকে, তাহলে +5 হচ্ছে ভিতরে আর বাইরে হচ্ছে -5। সো এই দুইটা সমন্বয়ে আমাদের চার্জ কত আসছে? দেখো, 5 থেকে 5 বাদ দিলে হবে 0। তাহলে চার্জ নেই হয়ে যাচ্ছে সামগ্রিকভাবে, মানে সম্পূর্ণ মৌলের মধ্যে। এই যে চার্জ 0 হয়ে যাওয়া, একেই বলা হয় হচ্ছে নিরপেক্ষ অবস্থা। তাহলে চার্জ শূন্য হওয়ার জন্য ভিতরে যত সংখ্যক পজিটিভ চার্জ আছে, বাইরেও তত সংখ্যক নেগেটিভ চার্জ থাকতে হবে। এর মানে হচ্ছে নেগেটিভ চার্জ কিভাবে আসবে? ইলেকট্রন থেকে। পজিটিভ চার্জ আসবে প্রোটন থেকে। তাহলে বলা যায় নিরপেক্ষ মৌলের ক্ষেত্রে, নিরপেক্ষ মৌলের ক্ষেত্রে প্রোটনের যে সংখ্যা, প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে? তাহলে এই যে প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যা সমান আবার কি দাঁড়াচ্ছে আমাদের? পারমাণবিক সংখ্যা। তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? এখন দেখো, যে কোনো অবস্থাতেই পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হবে। কিন্তু শুধুমাত্র নিরপেক্ষ অবস্থাতে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা সমান এবং এদের সাথে ইলেকট্রন সংখ্যারও সমান হবে। তার মানে হচ্ছে, ধরো সোডিয়াম একটা মৌল যার প্রোটন সংখ্যা 11। এই প্রোটন সংখ্যা 11 মানে হচ্ছে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। আবার প্রোটন সংখ্যা যেহেতু 11, এটি প্রোটন সংখ্যা 11। প্রোটন সংখ্যা 11 মানে ইলেকট্রন সংখ্যা 11, আবার এর পারমাণবিক সংখ্যা 11। ঠিক আছে? তাহলে একটি মৌলের প্রোটন সংখ্যা জানা গেলে আমরা সেখান থেকে তার পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাও জানতে পারবো। ঠিক আছে? পরবর্তী পেজে যাই আমরা। দেখো, এখানে তোমাদের জন্য কিছু নোট দেওয়া আছে, এখানে সংজ্ঞা দেওয়া আছে, এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। বলছে পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। দেখো, আমরা আগে পড়ছিলাম প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় পি দ্বারা। ঠিক একইভাবে আমাদের যে অ্যাটমিক নাম্বার আছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার, একে প্রকাশ করা হয় হচ্ছে জেড দ্বারা। ঠিক আছে? সো প্রতিটি মৌলের পারমাণবিক সংখ্যা আলাদা এবং নির্দিষ্ট। ধরো, এটাকে আরেকটু ব্যাখ্যা করা যাক। ধরি আমাদের কাছে সোডিয়াম নামক একটা মৌল আছে যার প্রোটন সংখ্যা 11, কার্বন নামে একটা মৌল আছে যার প্রোটন সংখ্যা 6, ম্যাগনেসিয়াম নামক আরেকটা মৌল আছে যার প্রোটন সংখ্যা 12। ঠিক আছে? এবং ধরো আরেকটা আছে ক্লোরিন, যার প্রোটন সংখ্যা হচ্ছে 17। সো এই যে প্রত্যেকটা মৌলের এই নাম্বারগুলো দেখো আলাদা আলাদা না? যখন প্রোটন সংখ্যা 11 তখন সে মৌলটি হচ্ছে সোডিয়াম, যখন 6 তখন তার নাম হচ্ছে কার্বন, যখন 12 তখন ম্যাগনেসিয়াম, যখন 17 তখন
ফ্লোরিন। এইভাবে ১১৮টা আলাদা, আলাদা নাম্বারের জন্য ১১৮টি আলাদা মৌল আছে। এখন বলতে পারো যে তাহলে ইলেকট্রন সংখ্যা ১১ মানে কি সোডিয়াম? কারণ আমরা একটু আগে দেখলাম যে প্রোটন সংখ্যা ইকুয়াল টু এই যে প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা ১১ মানেই কি সোডিয়াম হবে? উত্তর হচ্ছে না। কারণ আমরা বলেছিলাম যে নিরপেক্ষ অবস্থাতে আসতে হবে। তো নিরপেক্ষ অবস্থায় তো মৌল সবসময় থাকবে না। ধরো এই যে সোডিয়াম, এ নিজে স্থিতিশীল হওয়ার জন্য সে শক্তি স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন উদাহরণ হিসেবে একটু মনে রাখো। সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে পরিণত হয় সোডিয়াম প্লাসে এবং তখন তার ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে কত? ১০ কারণ কি? আগে ১১টা ছিল। একটা ইলেকট্রন ত্যাগ করেছে বা অন্য কাউকে দান করেছে। তাহলে তার থেকে একটা ইলেকট্রন কমে যাবে। ১১ থেকে একটা ইলেকট্রন কমলে হবে ১০। এবার দেখো কার্বনের ক্ষেত্রে। কার্বন না দেখলে চলছে, ম্যাগনেসিয়াম দেখি। ম্যাগনেসিয়াম স্থিতিশীল হওয়ার জন্য ২ টা ইলেকট্রন ত্যাগ করে। তো ২ টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম পরিণত হবে ম্যাগনেসিয়াম 2 প্লাসে এবং তখন তার ইলেকট্রন সংখ্যা থাকবে কত? তো আগে ছিল ১২ টা। ২ টা ত্যাগ করেছে, তাহলে হবে ১০ টা। এখন ২ টার ক্ষেত্রেই আমরা যদি খেয়াল করি, এখানেও ইলেকট্রন সংখ্যা ১০, এখানেও ইলেকট্রন সংখ্যা ১০। আরেকটা মৌল আছে যাকে বলা হয় নিয়ন। নিয়নের প্রোটন সংখ্যা হচ্ছে ১০ টি। অর্থাৎ নিরপেক্ষ অবস্থাতে যদিও বা নিয়ন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস। এরা ইলেকট্রন ত্যাগও করে না এবং গ্রহণও করে না। এর ক্ষেত্রেও কিন্তু ইলেকট্রন সংখ্যা কত থাকছে? ১০ থাকছে। তাহলে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে দেখো। এখানেও ১০, এখানেও ১০, এখানেও ১০। কিন্তু এখানে মৌলটি হচ্ছে সোডিয়াম, এই জায়গায় হচ্ছে যে ম্যাগনেসিয়াম, এখানে হচ্ছে নিয়ন। ইলেকট্রন সংখ্যার উপরে কিন্তু এটা কখনোই নির্ভর করে না যে এটি কোন ধরনের মৌল হবে। আবার আমরা যখন আইসোটোপ নিয়ে পড়ব, তখনও দেখব যে নিউক্লিয়াসে যে নিউট্রন সংখ্যা আছে, এই সংখ্যাটাও চেঞ্জ হতে পারে। শুধুমাত্র চেঞ্জ হয় না হচ্ছে এই যে প্রোটন সংখ্যা যারা আছে, এই প্রোটন সংখ্যা কখনোই চেঞ্জ হবে না। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যেহেতু চেঞ্জ হয় না, এই যে নাম্বারটা বা এদের যে সংখ্যা, এই সংখ্যা দ্বারাই আমরা কোনো একটি মৌলকে চিনতে পারি। এজন্যই বলা হয়ে থাকে যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের কোনো মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে। স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে। স্বতন্ত্র বলতে কি? মানে নিজ, নিজ আলাদা, আলাদা যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যটা বহন করে। যেমন ১১ মানে সোডিয়াম, প্রোটন সংখ্যা ১১ মানেই সোডিয়াম। এটা কখনোই আর ম্যাগনেসিয়ামে যাবে না। ঠিক আছে? আবার প্রোটন সংখ্যা ১২ মানে হচ্ছে যে সে ম্যাগনেসিয়াম। এ কখনোই অন্য কোনো মৌল হতে পারবে না। দেখো, তাহলে আমরা এখানে শিখলাম পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয় এবং প্রতিটি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে আলাদা এবং নির্দিষ্ট। একটু আগে আমরা দেখাইছি। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কোনো মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে এবং এখানে দেখো লেখা আছে কি যে মনে রেখো একটি নিরপেক্ষ পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে ঘোরে। একটু আগে আমরা দেখেছি নিরপেক্ষ পরমাণুতে প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। তাই কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা জানা থাকলে আমরা তার ইলেকট্রন সংখ্যাও জানতে পারি। অবশ্যই তা নিরপেক্ষ অবস্থাতে হবে। এরপরে আমরা দেখব হচ্ছে যে ভর সংখ্যা। ভর সংখ্যা কি? এই হচ্ছে আমাদের একটি নিউক্লিয়াস, একটু বড় করে আঁকাই। আর তার পাশে আছে একটি কক্ষপথ। একটাই আঁকাই, একটার বেশি না আঁকাই। কারণ কক্ষপথ আমাদের লাগছে না। এখন এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাই হচ্ছে যে আমাদের পরমাণুর ভর হিসেবে বিবেচিত হবে। মানে বাইরে তো বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং এখানে কক্ষপথগুলোতে যে ইলেকট্রনগুলো থাকবে এর ভরও তো খুবই নগণ্য, যা ধরার মধ্যেই পড়ে না, তাই তো? তাহলে বাকি যে ভরগুলো আছে সেগুলো কোন জায়গায় থাকছে আমাদের? এই নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যারা, যারা থাকছে তারাই তো নিউক্লিয়াসের ভর হিসেবে বিবেচিত হবে, তাই না? এবার আমি
এই বাজার করা প্যাকেট নিলাম। ঠিক আছে? সো আমি বাজার থেকে সবজি কিনে আনিছি। এখন এর ভিতরে যদি ধরো কি কিনেছি? তাহলে আলু আছে আর পেঁয়াজ আছে। এখন এই যে আলু আর পেঁয়াজের সাপেক্ষে আমাদের প্যাকেটের যে ভর, এই ভর কিন্তু খুবই কম। প্যাকেটের ভর নেই বললেই চলছে। কিন্তু প্যাকেটটা আমি যখন হাত দিয়ে ধরবো তখন এ কি আমার কাছে ভারী, ভারী লাগবে না? ভারী লাগবে কিনা? সেই প্যাকেটটা আমার কাছে কেন ভারী লাগবে? কারণ এর ভিতরে আলু আছে এবং পেঁয়াজ আছে। সে ধরো আলু আছে হচ্ছে ২ কেজি আর পেঁয়াজ আছে হচ্ছে যে ১ কেজি। তো এই টোটাল যে ব্যাগ, এই ব্যাগের ওজন আমার কাছে কত মনে হবে? ৩ কেজি। তাই তো? তাহলে এই যে ৩ কেজি ভর আমার কাছে মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? কারণ এই ৩ কেজি হচ্ছে প্যাকেটের মধ্যে যে আলু এবং পেঁয়াজ আছে তাদের ভরের যোগফল। ঠিক আছে? একইভাবে আমাদের পরমাণুর যে বাইরে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে এগুলো মনে করেন আমাদের সে প্যাকেট যার ভর খুবই কম এবং এর ভর আমাদের কাছে কিছুই মনে হয় না বা খুবই হালকা। এবং তারপরেও কিন্তু পরমাণুর একটা ভর আছে। এই ভরটা কোন জায়গা থেকে আসছে? এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের ভিতরে আছে আমাদের প্রোটন এবং নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের ভর হবে প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল। তাই না? ঠিক একইভাবে যেমন এখানে ৩ কেজি আমরা কিভাবে পাইছিলাম? এই যে আলুর ভর ২ কেজি, পেঁয়াজের ভর ১ কেজি। এই ২ টা যোগ করে আমরা টোটাল ভর পাইছি ৩ কেজি। একইভাবে খুবই সাধারণ জিনিস, হ্যাঁ? যেহেতু নিউক্লিয়াসে সব ভর আছে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যারা, যারা আছে তাদের ভরকে আমরা যদি যোগ করে দিই, তাহলে টোটাল পরমাণুর ভর পাবো আমরা। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভর এখন আরেকটা জিনিস বোঝায়। আমরা এখানে ভর সংখ্যা পড়ছি। ডিরেক্ট কিন্তু ভর পড়ছি না। কেন? কারণ আমাদের যে ইলেকট্রন, প্রোটন বা যে নিউট্রনের যে ভরগুলো বা একটা পরমাণুর প্রকৃত যে ভর মানে আসলেই যে ভরটা থাকে, সে ভরের মান খুবই ছোট এবং এত বেশি ছোট যে দৈনন্দিন জীবনে আমরা এই ভরটা ব্যবহার করতে গেলে আমাদের হিসাব-নিকাশ অনেক জটিল হয়ে যায়। এজন্য আমরা এটাকে বাদ দিই। বাদ দিয়ে আমরা একটা সহজ পন্থা বের করেছি। তা হচ্ছে ভর সংখ্যা। সংখ্যা বলতে সেম একইভাবে যে নিউক্লিয়াসের ভিতরে কি, কি আছে? এক আছে হচ্ছে যে প্রোটন, আর একটা হচ্ছে যে নিউট্রন। ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটনের সংখ্যা আর নিউট্রনের সংখ্যার যোগফল। প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। এখন ভর সংখ্যাকে প্রকাশ করা হয় তোমার হচ্ছে এ দ্বারা। এ নামক প্রতীক দ্বারা আমরা ভর সংখ্যাকে প্রকাশ করি। প্রোটনকে তো আমরা আগেই দেখেছি পি দ্বারা আর নিউট্রন সংখ্যাকে এন দ্বারা। তুমি চাইলে এটা বড় হাতের এনও দিতে পারো, সমস্যা নাই। এখন কোনো কারণে আমাদের যদি ভর সংখ্যা দেওয়া থাকে, প্রোটন সংখ্যা যদি জানা থাকে, তাহলে নিউট্রন সংখ্যা তো বের করতে পারবো। কিভাবে? ই এখানে যোগ আছে, ওই পাশে পাঠায় দাও। n ইকুয়াল টু a মাইনাস ই। তখন এটা হয়ে যাবে হচ্ছে যে আমাদের নিউটন সংখ্যা। আলাদা কোনো সূত্র না কিন্তু। এইটা হচ্ছে আমাদের মূলত মেইন সূত্র। যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। ঠিক আছে? তো দেখো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন হাইড্রোজেন পরমাণু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে ১। সো পারমাণবিক সংখ্যা ১ মানে প্রোটন সংখ্যা ১। এবং কার্বনের এখানে পারমাণবিক সংখ্যা ৬, তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা ৬। অক্সিজেনের ক্ষেত্রেও সেম একই ৮, সোডিয়ামের ক্ষেত্রে ১১। সেই যে ভর সংখ্যাগুলো আমাদের মূলত এই যে সিরিয়ালগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ? প্রোটনের সংখ্যা অনুযায়ী মৌলগুলোর নাম মুখস্থ করতে হবে এবং তাদের ভরগুলো একটু মুখস্থ রাখতে হবে। তো দেখো এখানে তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে ১, আবার ভর সংখ্যা হচ্ছে যে নিউটন সংখ্যা কি হবে? সো নিউটন সংখ্যা n ইকুয়াল টু a মাইনাস p। আচ্ছা এখানে দেখো আমরা z দিছি। আমরা z কেন দিছি? কারণ z ইকুয়াল টু p, পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা। তো তোমরা z ই দিও, যেহেতু বইতে হয়তোবা z দেওয়া আছে, p দিলেও কোনো সমস্যা নাই। এখন তাহলে
এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে 1 - 1 হবে। ১ থেকে ১ বাদ দিলে কত হবে? 0। তাহলে আমরা এখান থেকে কিন্তু আরেকটা জিনিস দেখলাম যে নিউটন সংখ্যা 0 হতে পারে। নিউটন সংখ্যা 0 হতে পারে। মাঝে, মাঝে যদি ট্রিক এমসিকিউ দেয় তাহলে এগুলো আসতে পারে। কিন্তু আমাদের যে প্রোটন সংখ্যা আছে বা ভর সংখ্যা আছে তা কিন্তু কখনোই 0 হবে না। ঠিক আছে? উদাহরণগুলো বাকিগুলো দেখে নিতে পারো। এখন এই পেজে দেখো তোমাদেরকে টোটাল ২০ টা মৌলের নাম ইংরেজিতে, বাংলায় এবং তাদের যে সিম্বল বা প্রতীকগুলো আছে, ওই প্রতীকগুলো দেওয়া আছে। প্রতীকগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অক্ষরগুলো বড় হাতের হবে। শুধুমাত্র ১ম অক্ষর। দেখো যেগুলোতে একাধিক অক্ষর আছে, ১ম টা বড় হাতের, পরেরগুলো অবশ্যই ছোট হাতের হতে হবে। ঠিক আছে? এখন এই যে সিরিয়াল আছে, যে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, এই সিরিয়াল অনুযায়ী তোমাদেরকে আপাতত ২০ টা মুখস্থ করলে হবে। তোমাদের বইতে ২০ টা ১৮ টা দেওয়া আছে। কিন্তু বাকি ২ টাও তোমাদের অন্যান্য অধ্যায়ের জন্য কাজে লাগে। বিশেষ করে যে ক্যালসিয়ামটা, ঠিক আছে? পটাশিয়ামও লাগে। এই যে ক্যালসিয়াম এবং পটাশিয়াম ২ টাই অন্যান্য অধ্যায়ের জন্য কাজে লাগে। সো ১ম ২০ টা তোমরা মুখস্থ করো। যেভাবে মুখস্থ করবা এভাবে মুখস্থ পারবা যে ১ হাইড্রোজেন, ২ হিলিয়াম, ৩ লিথিয়াম, ঠিক আছে? এভাবে সিরিয়ালের নাম্বার সহকারে মুখস্থ করবা। অনেকে মুখস্থ করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন নাম্বার বাদে। এভাবে মুখস্থ করলেও হয়। তবে নাম্বার সহকারে মুখস্থ করলে তোমার দেখা যাচ্ছে আমি হঠাৎ করে বললাম যে ১৫ নাম্বার মৌলের নাম কি? তখন তোমার ওই সিরিয়ালে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এভাবে হাতের পর গোনা লাগতে পারে বা অন্য যেকোনো একটা মেথড অবলম্বন করা লাগতে পারে। কিন্তু যদি তুমি নাম্বার সহকারে পড়ো, যেমন ১১ সোডিয়াম, ১২ ম্যাগনেসিয়াম, ১৩ অ্যালুমিনিয়াম। তো যখনই আমি বলবো যে ১২ কি? তখন তোমার কিন্তু মনে থাকবে যে ১২ র সাথে আমি কি মুখস্থ করছিলাম? ম্যাগনেসিয়াম। তার মানে ১২ হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে? তোমরা এই জিনিসগুলো এমনভাবে মুখস্থ করবা যেন মাঝেতে, মাঝেতে নাম বলুক বা নাম্বার বলুক সাথে, সাথেই যেন তোমরা কোনটা নাম বা নাম্বার আইডেন্টিফাই করতে পারো। এবং অবশ্যই এই যে প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলো তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? যেমন সালফারের প্রতীক কি? এস, সিলিকন হলে SI, অ্যালুমিনিয়াম হলে AL, ম্যাগনেসিয়াম Mg। ঠিক আছে? শুধু নাম্বার এবং নাম মুখস্থ করলে হবে না, প্রতীকটাও মুখস্থ করতে হবে। সো নাম এখানে সবগুলো নাম খুব সুন্দরভাবে দেওয়া আছে। বাংলার পাশাপাশি ইংরেজিও দেওয়া আছে। তোমাদের বইতে কিছু, কিছু গ্যাপ আছে। সো তোমরা ক্লাসের যে নোটটা আছে বা পিডিএফটা আছে এটা তোমরা অবশ্যই সংগ্রহ করে নেবা। আমাদের হয়তো ডেসক্রিপশন বক্সে তোমাদের কোনো WhatsApp নাম্বার বা এমন কিছু হয়তো দেওয়া থাকতে পারে। তোমরা সেখানে যোগাযোগ করবা বা আমাদের Facebook পেজ আছে সেখানে যোগাযোগ করলে তোমরা প্রত্যেকটি ক্লাসের যে ক্লাস নোট আছে পিডিএফ আকারে সেগুলো পেয়ে যাবা। ঠিক আছে? আমরা পরবর্তী অংশে যাই। দেখো এইটা হচ্ছে যে আমাদের আজকে লাস্ট স্লাইড। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সহজ প্রশ্ন। বলছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১১ এবং ভর সংখ্যা ২৩। পারমাণবিক সংখ্যা মানে কি? Z। তাহলে এখানে দেওয়া আছে আমাদের Z = 11, ভর সংখ্যা মানে A = 23। বলছে মৌলটির একটি পরমাণুতে কয়টি প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন আছে? আচ্ছা, আমরা জানি কি যে পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। যেহেতু Z এর মান 11 তাহলে প্রোটন সংখ্যা বা P এর মানও 11। আবার এখানে কিন্তু বলা নেই যে এটি নিরপেক্ষ না। যদি আমাদের নিরপেক্ষ না বা কোনো আধানযুক্ত মৌলের কথা বা ইন্টায়ন বা অ্যানায়নের কথা যদি বলা না থাকে তাহলে আমরা সেই মৌলটিকে ধরে নেব নিরপেক্ষ অবস্থাতে আছে। ঠিক আছে? সবসময় কিন্তু এই যে নিরপেক্ষ কথাটা উল্লেখ থাকবে না। নিরপেক্ষ যদি না হয় তাহলে বলে দেবে যে ২ টি ইলেকট্রন ত্যাগ করেছে, কি ১ টি ত্যাগ করেছে, কি একটি ধনাত্মক আধানযুক্ত অ পরমাণু বা আয়ন, ঠিক আছে? এই ধরনের কথা বলা থাকবে। যেহেতু এখানে কিছুই বলা নেই তাহলে আমরা ধরে নেব আমাদের এই প্রশ্নে বলা হয়েছে নিরপেক্ষ মৌলের কথা। তাহলে আমরা দেখলাম আমাদের এখানে প্রোটন সংখ্যা 11,
যেহেতু নিরপেক্ষ তো প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা তোমরা অবশ্যই লিখবা যে আমরা জানি প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। আমি একটু সংক্ষেপে লিখলাম। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত আসবে? ইলেকট্রন সংখ্যা আসবে 11। আবার আমরা একটু আগে যে সূত্র পড়লাম না ছোট একটা, এই যে এটা যে ভর সংখ্যা সমান, এটাকে পারমাণবিক সংখ্যা দিয়ে লিখে দিই a প্লাস বৃহত্তর N। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? ভর সংখ্যা a ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে আমাদের নিউটন সংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ n এর মানটা বের করতে হবে। তাহলে n ইকুয়াল টু প্লাস জেড যদি ওই পাশে যায় তাহলে a ছিল প্লাস হয়ে যাবে মাইনাস জেড। ঠিক আছে, মানগুলো এবারে বসাই আমরা। 23 মাইনাস 11 তাহলে আসবে আমাদের 12। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু 12। দেখো আমাদের 3টা সংখ্যা জানতে চাইছিল, আমরা 3টে সংখ্যা এখানে বের করে দেখিয়েছি। ঠিক আছে, আজকে পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে এবং এটি তোমাদের একাডেমিক লাইফে কিছুটা হলেও হেল্প করবে। সো তোমরা অবশ্যই ক্লাসের নোটগুলো ভালোভাবে করবা, যা যা করানো হচ্ছে এগুলো বই থেকে রিডিং পড়ার চেষ্টা করবা এবং নিজেদের যদি অন্যান্য কোনো মাধ্যম থাকে তাহলে প্রশ্নগুলো সলভ করার একটু চেষ্টা করবা। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্রফট অফ সায়েন্সের সাথেই থাকবা, আমাদের সাথেই থাকবা। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।